হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইকে। আচ্ছা, আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, অডিও ভিডিও ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও, যারা যারা ক্লাসটাতে জয়েন করেছো। অডিও ঠিকঠাক ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। অডিও ঠিকঠাক আসছে? ওকে, দেখো, সদ্য সিএইচএসএল এর পরীক্ষা হয়েছে 2024-এ। প্রায় 36টা শিফটে আমাদের পরীক্ষা এসছে। আমরা সিএইচএসএল এ বেশ কিছু নতুন প্যাটার্নের অঙ্ক আমরা দেখেছি এবার, যেগুলো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবং আমরা কেন শিফট ওয়াইজ সলিউশন করা দরকার আছে, কিংবা সেকশনাল মক টেস্টের কেন দরকার আছে এসএসসির জন্য, আমরা বলে থাকি যে সেকশনাল মক টেস্ট বা বিভিন্ন মক টেস্ট বা পিওয়াইকিউ সলিউশন কেন দরকার আছে। কারণ এখান থেকে যে আগামী যে এসএসসির পরীক্ষাগুলো আছে, সেই পরীক্ষার জন্য তুমি একটা ধাঁচ পাবে যে কিভাবে তোমাকে প্র্যাকটিস করতে হবে, কোন কোন জায়গাগুলোকে তোমাকে আরো একটু বেটারভাবে দেখতে হবে। তো আজকে আমি 5টা অঙ্ক নিয়ে এসেছি, কেবলমাত্র 5টা অঙ্ক, যেগুলো সিএইচএসএল এ এসছে। প্রথম দুটো শিফটেই মোটামুটি এই 5টা কোশ্চেন আমি চুজ করেছি প্রথম দুটো শিফট থেকে। এবং এই যে 5টা অঙ্ক, সেগুলো কিভাবে করলে, পরীক্ষার হলে করলে আমাদের সহজে বা ইজিয়েস্ট অ্যাপ্রোচে আমরা কিন্তু উত্তরে পৌঁছাতে পারতাম, সেটাই আমি দেখাবো। দেখো, এখানে প্রথম যে কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, দেখো, বলছে টু সার্কেল অফ রেডিয়াস 7 ইউনিটস ইচ intersect such a way that the common chord is length 7 units. What is the common area of in square units of the intersection? একটা 7 ইউনিট মাপ বিশিষ্ট, একটা রেডিয়াস বিশিষ্ট দুটো সার্কেল ইন্টারসেক্ট করেছে এমন ভাবে তারা যে কমন কর্ড তৈরি করেছে সেটা হচ্ছে কত? 7 ইউনিট। ওকে, এবং আরেকটা জিনিস কি বলা আছে, যে ওই যে ইন্টারসেক্ট অঞ্চলটা, তার এরিয়া আমাকে জানতে চেয়েছে। আমি যদি একটু ছবি এঁকে বোঝাই জিনিসটা কি ছিল, ধরো এই একটা ছিল মাপ, এই একটা ছিল মাপ, এই একটা মাপ ছিল সার্কেল, একদম সেম মাপেরই এরকম একটা ছিল, মোটামুটি ধরো সেম মাপেরই। ওকে, ধরো এটা সেন্টার ছিল, এটা সেন্টার ছিল, এটা ছিল। এবার আমাদের এটা ছিল কমন কর্ড, ধরো এটা ছিল আমাদের কমন কর্ড, এটা ছিল আমাদের কমন কর্ড। আমাদেরকে এই অঞ্চলটা বার করতে বলা হয়েছে, আমাকে বলেছে এই অঞ্চলটার ক্ষেত্রফল কত হবে বার করার জন্য আমাদের কিন্তু চেয়েছে। এই অঞ্চলটা, এই যে ইন্টারসেক্স অঞ্চলটা, এইটার এরিয়া আমাকে বার করতে বলেছে। ভালো করে বুঝবে কি হতো এটার সলিউশন। এবার আমি এটা করার জন্য জাস্ট হেল্প নিচ্ছি। আমরা যদি সেন্টারের সঙ্গে এই এই পয়েন্টটা যুক্ত করি, এখানে আমি একটা অন্য কালার নিয়ে নিচ্ছি, সুবিধা হবে তোমাদের বুঝতে। এটার সাথে এখানে একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখান থেকে এটা একটা নিয়ে নিচ্ছি, এখান থেকে এই পয়েন্টটায় কানেক্ট করাচ্ছি, এবং এটা থেকে এই পয়েন্টটা কানেক্ট করছি। এবার দেখো, আমরা বলতে পারি যে এই যে জায়গাটা আমরা পাচ্ছি, এটার কত বলেছে টোটাল? এটা টোটাল বলে দিয়েছে কত বলো তো? এটা টোটাল বলে দিয়েছে আমাদের 7 সেমি বা 7 ইউনিট, এটা বলা আছে 7 ইউনিট। আবার এটা ধরো ও কেন্দ্র একটা বৃত্ত, এটা হচ্ছে এ কেন্দ্র একটা বৃত্ত। এবার এই দুটো বৃত্তেরই ব্যাসার্ধ কত ছিল? 7 সেমি বা 7 ইউনিট। তাহলে এটাও আমাদের 7, এটাও আমাদের 7, আবার এটাও আমাদের 7। একইভাবে এটাও আমাদের 7, আবার এটাও আমাদের 7। ওকে, এই পজিশনে দাঁড়িয়ে রয়েছে ব্যাপারটা। তাহলে আমাকে বার করতে হবে এই অঞ্চলটার ক্ষেত্রফল। দেখো, এই অঞ্চলটার ক্ষেত্রফল যদি আমি বার করতে চাই, তাহলে আমি কি করতে পারি? আমি দেখতে পাচ্ছি এই যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে না, এই ত্রিভুজটা একটু ভালো করে ভেবে দেখলে তুমি দেখতে পাবে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে কত? 60 ডিগ্রি। কেন? কারণ এই যে ত্রিভুজটা আমরা পাচ্ছি, এটা 7, এটা 7, এটা 7, ফলে এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করবে। এটা একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে। তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল মানে কি?
সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু যখন সমান হয় প্রত্যেকটা কোণ সমান হবে, অর্থাৎ যেহেতু একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, প্রত্যেকটা 60 ডিগ্রি করে, এটাও 60 এটাও 60, তাহলে এই ত্রিভুজটার আমি পাচ্ছি এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি পাচ্ছি। কেন আমার অ্যাঙ্গেলটা দরকার আছে? কারণ আমাকে বার করতে হবে এটার ক্ষেত্রফল, এইটুকু অঞ্চলের ক্ষেত্রফল। তাহলে আমরা এর ক্ষেত্রফলটা বার করার জন্য আমি যদি এই জিনিসটাকে একবার ড্র করি এইখানটা, তাহলে এখানটার পরিস্থিতি আছে এরকম, ঠিক এরকম আছে, এটা 7, এটা 7, এটা 7, এটা 7, আর এই একটা জায়গা দেয়া রয়েছে, এটা মাঝখানে এটা দেয়া রয়েছে, আর এটা দেয়া রয়েছে। আমি কি করব দেখো, আমি কি করতে চলেছি এখন, আমি যদি এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যুক্ত করে যে টোটাল আমি এই মাপটা পাচ্ছি, এইটা পুরোটা পাচ্ছি, আবার এই একটা দেখো, এই একটা সেক্টর, এই একটা সেক্টর পাবো, ভালো করে বুঝবে ব্যাপারটা, বোঝার আছে। এই একটা সেক্টর পাবো, এই ও থেকে শুরু করে, এটা যদি এক্স আর ওয়াই নাম দিই, ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স ওয়াই রয়ে গেছে, এটা এক্স আর একটা ওয়াই, তাহলে এই একটা সেক্টর পাচ্ছি, এই পুরোটা একটা সেক্টর বলতে পারি, বৃত্তকলা। আবার অপোজিট এ থেকে আবার একটা আমরা সেক্টর পাচ্ছি, এই একটা আবার সেক্টর পাচ্ছি এ থেকে। তাহলে এই দুটো সেক্টর যদি আমরা জয়েন করি, তাহলে এই পোর্শনটা, মাঝখানের পোর্শনটা কমন অঞ্চল না? ভালো করে দেখো, এই একটা সেক্টর, এই সেক্টরটা আমি একটু লেজার দিয়ে দেখাচ্ছি, এই যে সেক্টরটা দেখতে পাচ্ছি আমরা, ভালো করে দেখো, এই একটা সেক্টর, আবার এই একটা সেক্টর, এই দুটোর জয়েনিং করলে আমরা এই পুরো অঞ্চলটা দুবার পাবো। আবার এই পুরো ব্যাপারটা থেকে যদি আমি এইটা বিয়োগ করে দিই, তাহলে এইটার মধ্যে কি আছে, এই অঞ্চলটা তো একবারই আছে, তাহলে বিয়োগ করে দিলে এই অঞ্চলটা পেয়ে যাব। অর্থাৎ আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে প্রথমে এইটার এরিয়া, তাহলে এইটার এরিয়ার ডাবল হচ্ছে এই দিকটা, তাহলে আমি পুরো এই যে একটা দুটো ট্রায়াঙ্গেলের পেয়ে যাব, আর এই যে একটা সেক্টর পাচ্ছি সেটা পাবো, এবং তার ডাবল করলে দুটো টোটাল পাবো। তাহলে আমাকে দুটো সেক্টরের এরিয়া আমাকে প্রথমে বার করতে হচ্ছে। চলো, কিছুই না, আমি একটু ডিটেলে এক্সপ্লেনেশন করছি বলে একটু সময় লাগছে, পরীক্ষার হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমাকে বার করতে হবে এই সেক্টরটার ক্ষেত্রফল, ভালো করে বোঝো, সেটা ডবল করে দিলেই কিন্তু হয়ে যায়, কিচ্ছু নেই। চলো করা যাক। তাহলে আমাকে একটা সেক্টরের কত হবে, এই যে এই সেক্টরটার ক্ষেত্রফল কত হবে, এখানে যেহেতু 60 ডিগ্রি দেয়া আছে, তাহলে সেক্টরের ক্ষেত্রফল কত হবে? মনে রাখবে, পুরো যদি একটা বৃত্ত হয় তার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, তার মধ্যে এটার পুরো যদি একটা বৃত্ত হয় সেখানে কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? 360 ডিগ্রি, তার মধ্যে কত আছে? 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আছে 360-এর মধ্যে। ওকে, তাহলে পাই আর স্কোয়ারের এত ভাগ থাকবে, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1/6 ইন্টু পাই আর স্কোয়ার। এটা হচ্ছে কি, এই একটা সেক্টরের একটা সেক্টর, তাহলে এই সেক্টরেরও তো একই, তাহলে এই দুটো মিলিয়ে টোটাল কত হয়ে যাবে? এটাকে 2 গুণ করে দাও, এটাকে 2 গুণ করে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 1/3 পাই আর স্কোয়ার, এই দুটো সেক্টরের, এইটা আর এইটা মিলিয়ে। ওকে, এবারে ত্রিভুজটার কত, একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে বাহুটা কোনটা, যেটা রেডিয়াস সেটাই বাহু, অর্থাৎ আর স্কোয়ার। এবারে যেহেতু দুটো রয়েছে, এরকম তো আর একটা রয়েছে, তাহলে দুটোর জন্য কত যাবে, 2 দিয়ে গুণ করে দাও, তাহলে অ্যান্সার হচ্ছে √3/2 ইন্টু আর স্কোয়ার। ওকে, √3/2 ইন্টু আর স্কোয়ার। তাহলে আমার যদি এই অঞ্চলটা বার করতে হয়, তাহলে এইটা আর এইটা যোগ করে আমরা বিয়োগ করে দেবো এই পুরোটা, তাহলেই পেয়ে যাব। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, 1/3 পাই আর স্কোয়ার মাইনাস √3/2 মাইনাস √3/2 ইন্টু আর স্কোয়ার। ওকে, আর স্কোয়ার যদি কমন নিয়ে নিই কত পেয়ে যাবো, আর স্কোয়ার মানে কত, 7 স্কোয়ার, তাহলে 49 কমন নিয়ে নিলাম, তাহলে কত পাচ্ছি, π/3 মাইনাস √3/2। এবারে যেহেতু 49 দিয়ে তো নেই, 98 আছে, তাহলে 98 থাকলে কি করতে হবে, আমরা ওপর নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে যদি বাইরে একটা 2 দিয়ে গুণ করি, নিচেও একটা 2 লাগবে, তাহলে এটা যাচ্ছে π/6 মাইনাস √3/4। অপশন 4 উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। যদিও অনেকটা সময় নিয়ে করালাম, কারণ খুব ভালো একটা প্রবলেম, এবং এই প্রবলেমটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, একদম ইজি একটা অ্যাপ্রোচ, কিন্তু এটা কনসেপ্টটা কিন্তু খুব জরুরি। ওকে, আশা করি বোঝাতে পারলাম। যদি কারোর কোনো ডাউট থাকে একটু পজ করে আগে একটু দেখো, যদি সমস্যা হয় একটু স্লোতে করে দেখো, যদিও আস্তে আস্তেই পড়াচ্ছি আমি অনেক আজকে। যদি কোনো ডাউট থাকে তাহলে তুমি কমেন্টেও আমাকে জানাতে পারো। চলো নেক্সট, পরে কি দেয়া আছে দেখো, পরের অঙ্কটা, এটা কিন্তু
সম্ভবত ফার্স্ট জুলাইয়ের একটা কোশ্চেন। পরেরটা দেখো কি দেওয়া রয়েছে, এটাও একটা শিফটে এসেছিল। কি বলেছে, এ ব্যাংক চার্জ সিম্পল ইন্টারেস্ট ফর কে অ্যাট দ্য রেট অফ r to the power 1/2 for n square years. Another bank charges simple interest for L at the rate of r to the power 3/2 for n cube years and gives the same interest. Okay, বলছে p টাকাকে r to the power 1/2% n স্কোয়ার বছরের জন্য ইনভেস্ট করেছে, আর l টাকাকে r টু দি পাওয়ার 3/2 রেটে n কিউ বছরের জন্য ইনভেস্ট করেছে, এবং দুটো ইনভেস্টমেন্ট থেকে যে ইন্টারেস্টটা পাচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল। যদি এরকম কন্ডিশন থাকে, শুধু একটা কনসেপ্ট তোমাকে মাথায় রাখতে হবে, যখনই বলা থাকবে আমাদের সেম ইন্টারেস্ট, যখন দুটো ইনভেস্টমেন্ট থেকে আমরা সেম ইন্টারেস্ট পাবো, তখনই তুমি একটা সিম্পল জিনিস মাথার মধ্যে একদম রেখে দেবে যে ইন্টারেস্ট ইকুয়াল থাকলে প্রিন্সিপালের রেশিও হয়ে যাবে 1/r1t1 = 1/r2t2। বাস এই কনসেপ্টটা দিয়ে তুমি কিন্তু অঙ্কটা করে দিতে। এত বড় ল্যাঙ্গুয়েজ দেওয়া রয়েছে, কিছুই নেই। তাহলে আমাদের একটা প্রিন্সিপাল ছিল কত, কে, আর একটা ছিল এল। তাহলে k/l কত হয়ে যাবে 1/, এখানে রেট কত ছিল r টু দি পাওয়ার 1/2, তাহলে এখানে r টু দি পাওয়ার 1/2 ইন্টু n কত ছিল, টাইম ছিল কত n স্কোয়ার, আর এখানে কত হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আর এর ভ্যালু হচ্ছে r টু দি পাওয়ার 3/2, আর এখানে টাইম কত দেওয়া আছে n কিউব। ব্যাস, আমরা যদি কোনাকুনি গুণ করে দিই এটা উপরে চলে যাবে। ওকে, তাহলে r টু দি পাওয়ার 3/2 n টু দি পাওয়ার 3 বাই r টু দি পাওয়ার 1/2 আর n স্কোয়ার পাচ্ছি আমরা। এবারে আমরা কি করব, যা সূচকের নিয়মে পাওয়ার কি হয়ে যাবে, নিচে ডিভাইডেড থাকলে বিয়োগ হয়ে যায়, 3/2 - 1/2 আর n টু দি পাওয়ার 3 - 2, নিচে কিছু আছে নেই, 1 আছে, তাহলে উপরে হয়ে যাচ্ছে r টু দি পাওয়ার 2/2 মানে হচ্ছে 1, আর n এর মাথাতেও 1, তাহলে r টু দি পাওয়ার 1 আর n টু দি পাওয়ার 1 মানে বলতে পারি Rn = 1, অর্থাৎ অপশন 2 হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার ছিল। অ্যান্সার তোমরা দেখতে পাবে, অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে, কিন্তু কি করব তার অ্যাপ্রোচটা কি হবে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটার জন্য আজকের ক্লাসটা নিয়ে মেনলি। চলো নেক্সট, পরেরটা দেখো। দেখো পরের কোশ্চেনটা কি দেওয়া রয়েছে, দেখো এখানে আর একটা কোশ্চেন দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে, এটাও পড়েছে, এটা 2 জুলাইয়ের একটা শিফটের কোশ্চেন। বলছে টু সার্কেল টাচ ইচ আদার এক্সটার্নালি অ্যাজ শোন ইন দ্য ফিগার অ্যাবভ। এই ফিগারে যেমন দেখাচ্ছে এইভাবে দুটো সার্কেল এক্সটার্নালি বহিঃস্পর্শ করেছে। দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল উইথ সেন্টার ও সেন্টার যুক্ত যে সার্কেলটা আছে সেটা হচ্ছে 49 সেমি। The radius of the circle with the center A is 16 semi. Find the length. এটা খুব কমন প্রবলেম। আমি যদি বলি এটা নতুন টাইপ, একদম ভুল, এটা কমন প্রবলেম। এই কমন প্রবলেম করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ইজি জিনিসকে আমরা ভুল করে ফেলি, কেবলমাত্র ডাটার যদি গন্ডগোল থাকে। কিরকম, আমি এই ছবিটা একটু আমি এই ছবিটা একটু তোমাদেরকে সলভ করার জন্য আমরা এখানে কি করছি, আমরা এখান থেকে এটা টেনে দিচ্ছি, টানলাম, দুটো সেন্টারে কানেক্ট করালাম, এই যে টাচিং পয়েন্টটা আছে এখান থেকে এটা আমি কানেক্ট করলাম, আর এখান থেকে এটা কানেক্ট করলাম, এবং এইটার প্যারালালি করে সি বিন্দু থেকে একটা লাইন টেনে দিলাম, তাহলে এরকম টেনে দিলাম, হলো, পেলাম। এটা করলে এই সলিউশনটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়, ইজি হয়ে যায়। কিভাবে, এই যে আমরা ও কেন্দ্র থেকে যে এটা টেনেছি, ধরো এটা ধরেছি এ বা এটা বি, হোয়াট এভার, এটা বি, তাহলে এই ওবি ছিল পুরোটা হচ্ছে কত, এই পুরোটা ছিল কত 49, এটা তার রেডিয়াস 49, আর ওসি ছিল কত 16, তাহলে এখান থেকে এটা ছিল কত 16, আর এইটা যদি 16 হয় আর এটা যদি 49 হয়, এই পুরোটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে 65, তাহলে এই পুরোটা যদি 65 হয়, এখানে যদি এক্স রাখি তাহলে সি থেকে এক্স এটা হয়ে যাচ্ছে 65। এবার বলো তো এইটুকু এডিশনটা কত হবে, যদিও এখানে ফিগারের অনুযায়ী যাচ্ছে না, কিন্তু এই পোর্শনটার মাপ যদি করি সেটা কত হবে, টোটাল এটা 49, তার সঙ্গে প্যারালাল লাইন টেনেছে এখানে 16, তাহলে
আমি এইটা পুরোটা তো 49, কারণ এটা রেডিয়াস। তাহলে 49 থেকে 16 বিয়োগ করি, তাহলে কত থাকবে? 33। তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে 33। তাহলে দেখো এইটুকু এরিয়া, এইটুকু জায়গা থেকে আমাকে বিসিটা বার করতে হবে, এইটুকু জায়গা থেকে আমাকে বিসি বার করতে হবে। চলো, তাহলে আমি যদি এই পোর্শনটা আমি যদি একটু ম্যাগনিফাই করে এখানে আঁকার চেষ্টা করি, তাহলে কি পাবো? এরকম পাবো। সেখানে দাঁড়িয়ে আমি এটা দেখতে পাচ্ছি, আর একটু ঠিকঠাক করে আঁকি, এরকম হচ্ছে। কারণ এই অ্যাঙ্গেলটা মনে রাখবে, কোনো একটা স্পর্শকের সাথে রেডিয়াস 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করে, এটা হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাকে চেয়েছে, যে ট্যানজেন্ট চেয়েছে, এটা ধরো বি আর এটা হচ্ছে সি, এই ট্যানজেন্টটা আমাকে বার করতে হবে। এটা হচ্ছে কি এক্স, ও থেকে নয় কিন্তু, আমি এখান থেকে এইটুকুটা আঁকছি, আমি এইটুকুটাকে আমি জুম ইন করে এখানে করছি। এই এক্স বি আমরা পেয়েছি কত? 33। এক্স বি আমরা পেয়েছি 33, আর এখানে এইটা পেয়েছি কত? এক্সি ইকুয়াল টু পাচ্ছি 65। তাহলে এইটা তো আমার কি, এটা হচ্ছে কি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এটা যদি 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রির অপোজিটে যেটা থাকে সেটা কি আমরা কি বলি? অতিভুজ। তাহলে আমার দরকার এটা দরকার। তাহলে আমরা বলতে পারি বিসি স্কোয়ার প্লাস এক্স বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্সি তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে আমার বিসি দরকার, তাহলে বিসি ইকুয়াল টু কত যাবে? এক্সি। এক্সি মানে কত? 65 স্কোয়ার, রুটের মধ্যে 65 স্কোয়ার মাইনাস 33 স্কোয়ার। তো এইটা আমাকে বার করতে হবে, সলিউশন করতে হবে। ওকে, 65 স্কোয়ার বার করা খুবই সোজা, কিন্তু অনেক বেশি ক্যালকুলেটিভ হচ্ছে না। আমি দেখাবো কিভাবে আরো সোজাই আমরা করতে পারি, একটু ওয়েট করে যেতে হবে, তার জন্য আমাকে কনসেপ্টটা তো আগে জানা দরকার। এটা করলে আমরা কত পাবো? 6 7 42, 2 25, 42 25, লাস্টে 5 থাকলে আমরা জানি স্কোয়ার করার পদ্ধতি। 65 স্কোয়ার, লাস্টে 5 আছে মানে 25, আর 6 সঙ্গে ঠিক পরের সংখ্যা গুণ, 6 7 কত হবে? 42। ওকে, আর 33 স্কোয়ার কত হয়ে যাবে? 33 স্কোয়ার 1089। ওকে, তাহলে এটা যদি আমি বিয়োগ করে দিই, 1089 যদি বিয়োগ করে দিই, তাহলে কত পাবো? এটা পাচ্ছি 6, এটা পাচ্ছি 3, এটা পাচ্ছি 1, এটা পাচ্ছি 1, 31 36। 31 36 আবার কার স্কোয়ার? অপশন থেকে দেখতে পাচ্ছি এটা লাস্টে 6 আছে মানে 56 স্কোয়ার হওয়ার কথা। অবশ্যই 56 স্কোয়ারই হয়। এখানেও একটা ট্রিক আছে, সেটা আমি কোনো দিন অন্য কোনো ক্লাসে আমি বলবো। যে কোনো সংখ্যারই স্কোয়ার আমরা খুব ইজিলি বার করতে পারি, কিন্তু এত কিছু আমার করার দরকার পড়বে না যদি আমি একটা কেবলমাত্র সূত্র জানি। এখানেই ফারাক তৈরি করবে তোমার সাথে বাকিদের। কিরকম? যদি কোনো দুটো সার্কেল তারা এক্সটার্নালি বাইসেক্ট করে, কোনো একটা বিন্দুতে এক্সটার্নালি বাইসেক্ট করে, একটার রেডিয়াস যদি আর দেয়া থাকে, একটার রেডিয়াস যদি ছোট হাতের আর দেয়া থাকে, তাহলে ট্যানজেন্টের যে সূত্র ডাইরেক্ট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট, লেন্থ অফ দ্য ট্যানজেন্ট তুমি কত পাবে? 2 ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল আর ইনটু স্মল আর। কি বললাম? 2 ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল আর ইন্টু স্মল আর। কত হয়ে যাবে? এটা কেন হচ্ছে এগুলো আমি করিয়েছি। চলো, তো 2 যদি বলি, তাহলে এখানে যদি আমি 2 বলি, রুটের মধ্যে ক্যাপিটাল আর দেওয়া আছে কত? বড়টার 49, তাই না? আর ছোটটার কত দেওয়া আছে? 16। তাহলে যদি বর্গমূলটা করি আমি, 49-এর জন্য পাবো 7, আর এটা পাচ্ছি 4, 4 7 28 দুগুণে হয়ে যাচ্ছে কত? 56 সেমি। আশা করি বোঝাতে পারলাম। ওকে, তো এটা মনে রাখলে কিন্তু অনেক তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। চলো নেক্সট, পরেরটা। পরের কোশ্চেন কি বলা আছে দেখা যাক। পরের কোশ্চেনটা কি বলা আছে দেখো, বলছে দা গ্রাফস অফ টু লিনিয়ার ইকুয়েশন x plus 2y equal to 15 and 4x plus 8y equal to 13 will be কত? প্যারালাল। এই গ্রাফটা যেটা তৈরি হবে সেটা প্যারালাল, কোইন্সিডেন্ট, ইন্টারসেক্টিং অন 1 পয়েন্ট, ইন্টারসেক্টিং অন 2 পয়েন্ট। ওকে, তো এই যে প্রবলেমটা, এটা ক্লাস 9-এর বইয়ের। তোমাদের ক্লাস একটু ভালো করে যদি তোমার মনে পড়ে, এটা তোমাদের ক্লাস 9-এর বইয়ে ছিল। ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামে যারা পড়েছো, তোমাদের কিন্তু ক্লাস 9-এর বইয়ে খুব সুন্দরভাবে এটা দেয়া ছিল। কি জিনিসটা? যখনই দুটো লাইন, এরকম যদি দুটো লাইন থাকে, যদি দুটো লাইন থাকে, ধরো একটা লাইন দেয়া আছে a1x প্লাস b1y, আর যদি দেয়া থাকে c1, এই একটা লাইন দেয়া আছে,
আর একটা লাইন দেওয়া আছে a2x প্লাস b2y আর দেওয়া আছে c2। এই দুটো লাইন যদি থেকে থাকে, এই দুটো লাইনের থেকে আমাকে যদি বার করতে বলে এদের যে গ্রাফ কিরকম হবে, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কেমন করে হবে, শুধুমাত্র কোএফিসিয়েন্ট দিয়ে আমরা বার করতে পারি। কিরকম ভাবে? এই যে আমি দেখতে পাচ্ছি না যে এই যে ধরো এক্স, এক্স এর কোএফিসিয়েন্ট এখানে আছে a1, এখানে আছে b1, আর এখানে কনস্ট্যান্ট টার্মে আছে c1, এখানে c2। মনে রাখবে যদি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইকুয়াল টু যদি c1 বাই c2 হয়, ওকে, যদি এরকম আমি দেখতে পাই, তাহলে এই দুটো ইকুয়েশনটা একে অপরের কোয়ানসাইড করবে, অর্থাৎ একটা অপরের সমাপতিত হবে। বাংলায় বলা হয় সমাপতিত। ধরো এই একটা গ্রাফ লেখচিত্রে, এই একটা লাইন টানলাম, অন্য একটা যে লাইন, ধরো আমি অন্য কালারে দিচ্ছি, এই একটা যে লাইন, এটা এর ওপরেই হবে, একদম এক্স্যাক্টলি ওপরেই হবে। ফলে এর অসংখ্য সলিউশন থাকবে, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন থাকবে। যদি এরকম কন্ডিশন আমার দাঁড়ায়, যদি এরকম কন্ডিশন আমার দাঁড়ায়, তাহলে কি হবে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কোয়ানসাইড হবে, ওকে, কোয়ানসাইড হবে। ক্লিয়ার? এরপরে আমাদেরকে মাথায় রাখতে হবে, যদি আমরা এরকম দেখতে পাই যে a1 বাই a2 ইকুয়াল টু দেওয়া রয়েছে b1 বাই b2, ওকে, বাট নট ইজ ইকুয়াল টু c1 বাই c2, যদি এরকম থাকে, যদি এরকম থাকে তখন কি হবে? কেউ বলতে পারবে এরকম থাকলে কি হবে? যদি এরকম থাকে তাহলে কি হবে? তাহলে মনে রাখবে তখন হবে প্যারালাল টু ইচ আদার, প্যারালাল টু ইচ আদার, প্যারালাল হবে, ওকে, প্যারালাল টু ইচ আদার। অর্থাৎ একটা লাইন যদি এখানে থাকে আর একটা লাইন এখানে থাকবে, এরকম ভাবে থাকবে। অর্থাৎ এই যে ডিস্টেন্সটা, এটা সব জায়গায় একই থাকবে। এটা অনেকভাবে বার করা যায়। এইটার স্লোপ বার করে, এটা স্লোপ বার করেও আমরা করতে পারি, m1 ইন্টু m2 দেখতে পারি, ওটা করেও করা যায়, কিন্তু এটা আরো সহজ বোঝার জন্য। আর একটা কি হয়, যদি এরকম আমরা দেখি যে a1 বাই a2 যদি নট ইজ ইকুয়াল টু b1 বাই b2 হয়ে যায়, তখন আমরা বলবো যে এরা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন্স, ইন্টারসেক্টিং লাইন্স, ইন্টারসেক্টিং লাইন্স। ইন্টারসেক্টিং লাইন্স হলে কি হবে? ইন্টারসেক্টিং লাইন্স হলে কি হবে? কোনো একটা বিন্দু, ধরো এই একটা লাইন আছে, এটা একটা গ্রাফ আছে, এই একটা লাইন আছে, এই একটা লাইন একে অপরকে একটা বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে ইন্টারসেক্টিং লাইন্স। তাহলে এখানে কি আছে? আমরা এখানে a1 এর জায়গায় কি আছে, এটার সাথে কি গুণ আছে? 1, এটাতে 2, আর এটা c1 এর জায়গায় আছে, এটাতে দেওয়া আছে 4, 8, এটা 13। তাহলে আমরা a1 বাই a2 করবো। তাহলে a1 বাই a2 করলে এখানে কত পাবো আমরা? দেখো 1 বাই কত হয়ে যাবে? 1 বাই 4, ওকে, এটা হচ্ছে a1 বাই a2 ভ্যালু এই ইকুয়েশন থেকে আর কি। b1 বাই b2 ভ্যালু কত? 2 বাই 8, তাহলে কাটাকাটি করলে 1 বাই 4। আর c1 বাই c2 ভ্যালু কত পাচ্ছি আমরা? 5 বাই 13 পেলাম। তাহলে এটা যদি হয়ে যায়, এটা যদি হয়ে যায়, তাই না, তাহলে আমি দেখতে পাচ্ছি কি a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2, এটা দুটো সমান হয়ে গেছে। তাহলে a1 বাই a2 আর b1 বাই b2 যদি সমান হয়, তাহলে আমরা বলবো কি এটা হচ্ছে প্যারালাল। উত্তর হয়ে যাচ্ছে প্যারালাল। ওকে, চলো, ক্লিয়ার? সবার বোঝা গেছে? চলো নেক্সট পরেরটা। দেখো আরো একটা কোশ্চেন এখানে কি বলা রয়েছে, দ্য পেরিমিটার অফ এ মাইনর সেক্টর অফ এ সার্কেল, the perimeter of a minor sector of a circle of a radius 4 units subtending an angle of 45 degree হবে, এটা is কত? পেরিমিটার চেয়েছে। প্রথম কথা, অনেকের মাইনর মেজরে প্রবলেম আছে, সেটা কিন্তু একটা মেজর প্রবলেম। যদি আমরা একটা সার্কেল এখানে আঁকি, এখানে ধরো একটা সার্কেল আঁকলাম, আমি একটা সার্কেল আঁকলাম, এই সার্কেলের ওপর এখান থেকে ধরো এটা হচ্ছে সেন্টার, তো সেন্টার থেকে একটা সেক্টর আমি তৈরি করলাম। যদি এই একটা সেক্টর তৈরি করি, দুটো দেখতে পাচ্ছি আমি প্লেস দেখতে পাচ্ছি। দেখো এই একটা অঞ্চল দেখতে পাচ্ছি, যেটা আমি শেডের রিজিয়ন দিলাম, এই একটা অঞ্চল, আর বাকি যেটা কালোতে রয়েছে ব্ল্যাক কালারে সেটা একটা অঞ্চল। যদি এরকম দেখতে পাই আমরা, তাহলে
যেটা বাকিটা যেটা বড় আছে সেটাকে আমরা বলে থাকি, যেটা বড় সেক্টর আছে সেটাকে বলে রাখি, এটাকে বলা হয় মেজর সেক্টর। আর এই যে ছোট পোর্শনটা আছে না, এটাকে আমরা বলবো মাইনর সেক্টর। তাহলে এই মাইনর সেক্টরে আমাদের অ্যাঙ্গেল দেয়া আছে কত, কত অ্যাঙ্গেল দেয়া আছে? এই অ্যাঙ্গেলটা আমাদের দেয়া আছে কত, আমাদের এখানে অ্যাঙ্গেল দেয়া আছে কত, 45 ডিগ্রি, রাইট? তাহলে একটা সিম্পল জিনিস মনে রাখবে, আমাদেরকে বলেছে কি পেরিমিটার। পেরিমিটার যদি বার করতে হয় তাহলে আমাকে কোন পোর্শনটা বার করতে হবে? আমাকে বার করতে হবে এই যে পোর্শনটা, এই পোর্শনটার মধ্যে কেবলমাত্র বার করতে হবে কোনটা, যদি এই সেক্টরটার বলে এইটুকু অঞ্চল আমাকে বার করতে হবে, এইটা 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 এইটুকু আমাকে বার করতে হবে, এইটার লেন্থটা। তাহলে এইটার লেন্থটা আমি কেমন করে বার করব? দেখো আমি যখন এখানে করাচ্ছি আমাকে এইটা দরকার, ওকে, আমার দরকার কোনটা, এইটা, এই অঞ্চল দরকার, এই অঞ্চল দরকার, আর এই অঞ্চল দরকার, এই তিনটে অঞ্চল দরকার। তাহলে আমি দেখতে পাচ্ছি যার রেডিয়াস হবে এটার ভ্যালু কত, আর এটার রেডিয়াস কত হবে, আর। এবার এইটা কত, এটা হচ্ছে লেন্থ অফ দ্য আর্ক, কতটুকু অ্যাঙ্গেলের জন্য, 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য। এবার আমি জানি পুরো পুরো বৃত্তটা কত ডিগ্রি মাপ, 360 ডিগ্রি মাপ। তাহলে পুরো 360 ডিগ্রির জন্য, পুরো 360 ডিগ্রির জন্য আমার লেন্থ অফ আর্ক কত হয়ে যায়, পুরোটা 2 পাই আর। তার মধ্যে আমার কতটুকু চাই, 45 ডিগ্রির মাপটা চাই, কত ভাগ, 8 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব, 8 ভাগ। তাহলে এটারও এইটুকুর লেন্থ হবে কত, 2 পাই আর এর 8 ভাগের 1 ভাগ। তাহলে এটাকে 8 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত পাচ্ছি আমি, পাই আর ইন্টু নিচে পাচ্ছি 4। ওকে, তাহলে আমি এটার যদি আর এর ভ্যালু বসাই কত হয়ে যাবে, বা দরকার নেই এখন, আমরা পরে ফাইনালি একবারে বসিয়ে দিচ্ছি। তাহলে আমার দরকার কি, আমার এইটা দরকার, এটা দরকার, আর এটা দরকার। তাহলে এইটা এটাই মিলে হয়ে যাচ্ছে কত, 2 আর প্লাস এইটুকুটা কত পেয়ে গেলাম, পাই আর বাই 4। তাহলে আর এর ভ্যালু যদি আমি 4 বসিয়ে দিই, 4 যদি বসিয়ে দিই কত পেয়ে যাচ্ছি, পাই ইন্টু 4/4, 4 এ 4 এ কেটে যাচ্ছে, অ্যান্সার হয়ে যাচ্ছে 8 প্লাস পাই। কারণ আমাদের রেডিয়াস আর এর ভ্যালু দেওয়া ছিল 4, ওকে, এটা দেওয়া ছিল, তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 8 প্লাস পাই। আশা করি আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা অ্যাপ্রোচ পেলে, কিছুটা অন্তত শিখতে পারলে। আমি আগামী কোনো ক্লাসে আরও কিছু ইম্পর্টেন্ট প্রবলেম তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে করে তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আরও উপকার হয়। এসএসসির সিজিএল এর তো ফর্ম ফিল আপ প্রায় শেষ হয়ে গেছে, আজকেই বোধহয় শেষ দিন ছিল, ফর্ম ফিল আপের এক্সটেন্ডেড ডে ছিল আজকে। সেপ্টেম্বরের মিড থেকে শুরু হচ্ছে, অক্টোবর পর্যন্ত এই যুদ্ধ চলবে। তো সবার জন্য শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে। থ্যাংক ইউ।